দশম শ্রেণীর ইতিহাসের পঞ্চম অধ্যায় এর উপরে আমাদের বেশ কয়েকটি ভিডিও ক্লাস ইতিমধ্যেই নেওয়া হয়েছে এবং আমরা মূলত এখন যে জায়গাটা পড়ছি বা আলোচনা করছি সেটা হলো বাংলা তথা ভারতবর্ষে বিজ্ঞান ও কারিগরি শিক্ষার প্রসার। আজকে আমরা আলোচনা করব এই বিজ্ঞান শিক্ষার প্রসারের ক্ষেত্রে কিংবা ভারতের বিজ্ঞান চর্চার ইতিহাসে বাঙালি বিজ্ঞানী হিসাবে প্রফুল্ল রায়, সত্যেন্দ্রনাথ বসু এবং প্রশান্তচন্দ্র মহলানবিশের ভূমিকা কী, আমরা খুব সংক্ষেপে এদের সম্পর্কে একটু আলোচনা করব। অনেক সময় 2 নম্বরের প্রশ্নে চলে আসে যে এই বিজ্ঞানীর অবদান কী কিংবা তার প্রধান বিজ্ঞান সংক্রান্ত কাজগুলি কী। তো আমরা এই 3 জনের সম্পর্কে সংক্ষেপে একটু কিছু তথ্য তোমাদেরকে দেব। আচার্য প্রফুল্লচন্দ্র রায় আসলে একাধারে ছিলেন বিজ্ঞানী, রসায়নবিদ, দার্শনিক, আবার সাহিত্যিকও বটে। সবচেয়ে বড় কথা, তিনি স্বদেশী মনোভাবাপন্ন ছিলেন। আচার্য প্রফুল্লচন্দ্র রায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে বা তার কর্মজীবনের শুরুর ক্ষেত্রে তিনি ইংল্যান্ড থেকে তার পড়াশুনো শেষ করে দেশে ফিরে প্রেসিডেন্সি কলেজে অধ্যাপক হিসাবে কাজ শুরু করেন। তার গবেষণা সংক্রান্ত কাজের বিখ্যাত ছিল মার্কিউরাস নাইট্রেট নিয়ে গবেষণা, যা সমগ্র বিশ্বে এক যুগান্তকারী পরিবর্তন এনেছিল। কলকাতা বিজ্ঞান কলেজে তিনি রসায়নের অধ্যাপক হিসাবে কাজ করেন এবং ওইখানে কর্মরত থাকার সময়ই তিনি বিজ্ঞানের নানা বিষয়ে গবেষণা শুরু করেন। তিনি এই বিজ্ঞানের গবেষণার পাশাপাশি, আমি শুরুতেই বলেছিলাম তার আরেকটা পরিচয়, যে তিনি স্বদেশী মনোভাবাপন্ন ছিলেন, সাহিত্যিক ছিলেন এবং আরেকটা ব্যাপার, তিনি ভীষণভাবে চাইতেন বাঙালি যুব সমাজ ব্যবসা করুক বা ব্যবসায় আকৃষ্ট হোক। তিনি নিজেও বিজ্ঞান চর্চার করলেও একটা কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন, বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কার্স লিমিটেড নামে একটা কোম্পানি, যেখানে মূলত বিভিন্ন রাসায়নিক দ্রব্য এবং ওষুধ তৈরি হতো। সাম্প্রতিককালেও তোমরা কিছুদিন আগে এই কোভিড-19 পরিমণ্ডলে বিশেষভাবে নতুন করে বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড কোম্পানির নাম বিশেষভাবে শুনে থাকবে। তার কারণ এই কোম্পানির তৈরি ওষুধ HCQS খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে নাকি কোভিড-19 চিকিৎসায়। এমনকি এই ওষুধ আমেরিকাতে রপ্তানি নিয়েও বেশ কিছু খবর তোমরা কিছুদিন আগে পড়েছ। যাই হোক, সুদূর অতীতে প্রতিষ্ঠিত সেই কারখানার আজও প্রাসঙ্গিক। সুতরাং আমরা এ থেকে বলতেই পারি বা ভাবতেই পারি তিনি কতটা দূরদর্শী ছিলেন বা তার বিজ্ঞান চিন্তাভাবনা কতটা সুদূর প্রসারী ছিল। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের রচিত শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি। এই গ্রন্থের মধ্য দিয়ে তিনি ভারতবর্ষের অতীত বিজ্ঞান চর্চার অনেক নিদর্শন, এমনকি ওষুধ সংক্রান্ত চিন্তাভাবনারও অনেক অস্তিত্ব তুলে ধরেছিলেন। তার এই অবদানের জন্য ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধিতে ভূষিত করেছিল, কিন্তু তিনি অতি সাধারণভাবেই
জীবনযাত্রা অতিবাহিত করতেন। এই মোটামুটিভাবে আমরা বলতে পারি প্রফুল্লচন্দ্র রায়ের বিজ্ঞান চর্চা বা তাতে তার ভূমিকা। এরপর আমরা সত্যেন্দ্রনাথ বসুর অবদান নিয়ে দু একটা কথা বলবো। সত্যেন্দ্রনাথ বসু সারা বিশ্বে বিজ্ঞান চর্চার ক্ষেত্রে বিশেষভাবে স্মরণীয় হয়ে আছেন তার বোসন কণার গবেষণার জন্য এবং আপেক্ষিকতাবাদ এই বিজ্ঞানের তত্ত্ব আবিষ্কারের জন্য। এই আপেক্ষিকতাবাদ এর চর্চা তিনি প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়ে শুরু করেন। এছাড়া তিনি আরেকটা কারণে খুব বিখ্যাত, সেটা হচ্ছে কোয়ান্টাম তাত্ত্বিক তত্ত্ব। এক্ষেত্রে তিনি প্লাঙ্কের সূত্রের সম্পূর্ণ ব্যাখ্যা দিয়ে এই কোয়ান্টাম তাত্ত্বিক তত্ত্বের ব্যাখ্যা দেন এবং এক্ষেত্রে একদমই বিজ্ঞানের বিষয়, আমি তথ্য তোমাকে দেখেই বলি যে আলোক কণিকাদের বিশেষ গণনা যে পদ্ধতি ব্যবহার করার কথা তিনি বলেন, সেই গণনা পদ্ধতির নামই হচ্ছে বোস স্ট্যাটিস্টিক্স বা বোস সংখ্যায়ন তত্ত্ব। এবং এই তত্ত্বের মূল কথাই হচ্ছে একই শক্তির আলোক কণিকাগুলি পরস্পরের মধ্যে পার্থক্য করা যায় না। একই শক্তির আলোক কণিকাগুলি একের সঙ্গে আরেকটার পার্থক্য করা যায় না। সাধারণ বস্তু কণিকার ক্ষেত্রে আমরা যেমন দেখি যে একই ধরনের বস্তু কণিকা আসলে একরূপী হলেও তাদের মধ্যে একটা পার্থক্য চিহ্নিত করা যায়। সত্যেন্দ্রনাথ বসু গ্যাসের কোয়ান্টাম তত্ত্ব যেটার কথা বলেছিলেন, যদিও তার গবেষণা সম্পূর্ণতা পেয়েছিল আইনস্টাইন, তাই প্রথমে এটাকে আমরা বোস আইনস্টাইন সংখ্যায়ন বলে চিহ্নিত করতাম, কিন্তু মূল ভিত্তি যেহেতু সত্যেন্দ্রনাথ বসু তৈরি করেছিলেন, তাই বর্তমানে এটিকে আমরা বোস সংখ্যায়ন হিসাবেই চিহ্নিত করি। সত্যেন্দ্রনাথ বসুর আর একটা বিশেষ বৈশিষ্ট্য বা বিজ্ঞান চর্চার ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ ধারণা, তিনি মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানের পক্ষপাতী বা বিজ্ঞান চর্চার পক্ষপাতী ছিলেন। তিনি মনে করতেন আধুনিক বৈজ্ঞানিক ধ্যান ধারণাগুলি মাতৃভাষায় চর্চা করলে ছাত্রদের পক্ষে বিজ্ঞান চর্চা সহজ হয় বা সম্পূর্ণ হয় এবং বিজ্ঞান চর্চা সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারে। নতুবা বিজ্ঞান চর্চা জ্ঞান পিপাসু অনেক মানুষ যারা বিজ্ঞান জানতে ইচ্ছুক তাদের সকলের কাছে পৌঁছাতে পারে না। এবং তিনি আরও বলতেন এটার দায়িত্বও বিজ্ঞানীদের যে মাতৃভাষার মাধ্যমে বিজ্ঞান চর্চা করা কিভাবে যায় সেটার অগ্রগতি সম্পর্কে কাজ করা বা ভাবনা চিন্তা করা। যাই হোক, এরপরে আমরা প্রশান্তচন্দ্র মহলানবিশের সম্পর্কে আলোচনা করব। আসলে প্রশান্তচন্দ্র মহলানবিশকে আমরা যতটা না বিজ্ঞানী হিসাবে পরিচিত, তার থেকে বেশি তাকে রাশি বিজ্ঞানী বলা। এবং এক্ষেত্রে আমরা একটা জিনিস ভাববো যে তিনি পদার্থবিদ্যায় অধ্যাপনা করতেন, কিন্তু তার সত্ত্বেও তিনি রাশি বিজ্ঞানে বিশেষ আগ্রহী ছিলেন। বায়োমেট্রিক্সের কিছু বিষয় তিনি সংগ্রহ করেন এবং সেই বইগুলি তার সামনে একটা নতুন দিগন্ত খুলে দিয়েছিল এবং তিনি
এই রাশিবিজ্ঞান বা পরিসংখ্যান তত্ত্ব এর গবেষণা বা এই বিষয় নিয়ে কাজ করেন এবং এই পরিসংখ্যানের উপযোগিতা সম্পর্কেও ধ্যান ধারণা তৈরি করেন। তো রাশিবিজ্ঞান সংক্রান্ত পড়াশুনো করার ক্ষেত্রে বা গবেষণার ক্ষেত্রে তিনি তার একাধিক সহকারীকে কাজে লাগান। আর এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়, 1923 খ্রিস্টাব্দে ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের যে নাগপুরে অধিবেশন হয়েছিল, সেখানে অ্যানান্ডেল এর সঙ্গে প্রশান্তচন্দ্রের সাক্ষাৎ হয় এবং এই অ্যানান্ডেলের অনুপ্রেরণায় তিনি তার পরিসংখ্যান তত্ত্বের উপযুক্ত বিশ্লেষণ কাজ শুরু করেন এবং রাশিবিজ্ঞানের ক্ষেত্রে তার প্রকাশিত সেই গবেষণাটাও হচ্ছে এরকম, দ্য স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস অফ অ্যাংলো ইন্ডিয়ান স্টেটস। তো এছাড়াও 1925 খ্রিস্টাব্দে ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে, যেখানে নৃতত্ত্ব ছিল একটা আলোচনার বিষয়, সেখানে কিন্তু তিনি নৃতত্ত্ব বিষয়ে তার লেখা প্রবন্ধ পাঠ করেন এবং নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যের পরিমাপের মধ্য দিয়ে তিনি জাতিগত পার্থক্য বা জাতিগত বিভিন্ন বৈশিষ্ট্য নির্ণয়ের কথা বলেন এবং সেখানে তিনি প্রথম এই নৃতাত্ত্বিক গবেষণার ক্ষেত্রে ডি স্কোয়ার স্ট্যাটিস্টিক্স পদ্ধতি প্রয়োগ করেন এবং আবহাওয়ার পূর্ববিজ্ঞানের ক্ষেত্রেও আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রেও এই রাশিবিজ্ঞানের গুরুত্ব যে রয়েছে সেটা তিনি সেভাবে প্রথম প্রকাশ্যে বলেন। তিনি রাশিবিজ্ঞানকে শুধুমাত্র একটা বিজ্ঞানের বিষয়ের মধ্যেই চিহ্নিত করেননি, তিনি এটিকে একদম আধুনিক পৃথিবীর বিভিন্ন ক্ষেত্রে অর্থবহ করে তুলতে চেয়েছেন। তো আমরা রাশিবিজ্ঞানের ক্ষেত্রে এই প্রশান্তচন্দ্র মহলানবিশের যে বিশেষ অবদান রয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। তার আর একটা পরিচয় হচ্ছে যে তিনি স্বাধীন ভারতের উন্নয়নের জন্যে যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অর্থাৎ আগামী 5 বছর দেশের অগ্রগতি সম্পর্কে কী কী পদক্ষেপ নেওয়া হবে, যে পরিকল্পনা হতো, এখনও আমাদের দেশে পঞ্চবার্ষিকী পরিকল্পনা করা হয়, তার খসড়া তিনি রচনা করতেন বা করেছিলেন এবং তার সেই খসড়া প্রশান্তচন্দ্র মহলানবিশ মডেল নামে পরিচিত ছিল। যাই হোক, এই 3 জন বিজ্ঞানী সম্পর্কে তোমাদের একটু আলোচনা করলাম, মানে কিছু তথ্য দিলাম, এগুলো একটু মনে রাখা আর তার সঙ্গে টেক্সটের এদের সম্পর্কে একটু পড়ে তোমাদের ধ্যান ধারণা পরিষ্কার করে নিও, কারণ অনেক সময় এগুলো 2 এর জন্যে বা 4 এর জন্যও আসে।